সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায় থেকে আমরা জানতে পারব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যের উদ্দেশ্যে এসে তাদের বাণিজ্যকে সম্প্রসারণের পাশাপাশি প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল এবং প্রায় 200 বৎসর ভারতবর্ষ শাসন করেছিল। মূলত 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের পর থেকে 1947 সালে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত ঘটনাবলী এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারব তা হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন ও ভারতবর্ষে আগমন, ভারতীয় কাউন্সিল আইন 1861 ও 1892, 1885 সালের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1909 সালের মৌলে-মিন্টু সংস্কার আইন, 1919 ও 1935 সালের ভারত শাসন আইন, 1937 ও 1946 সালের প্রাদেশিক নির্বাচন, 1940 সালের লাহোর প্রস্তাব ও 1947 সালের ভারত স্বাধীনতা আইন। সালে 218 জন সদস্য নিয়ে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। এটি মূলত একটি বণিক সংঘ। এদের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো। রানী এলিজাবেথের কাছ থেকে অনুমোদন লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন মুঘল সম্রাট আকবরের আমলে ভারতবর্ষে প্রবেশ করে। 1608 সালে এটি তাদের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করে এবং তার অনুমতি নিয়ে 1613 সালে সুরাটে বাণিজ্য কুঠি নির্মাণ করে। 1651 সালে বাংলার সুবেদার শাহজাদা সুজা ইংরেজ চিকিৎসক গ্যাব্রিয়েল বাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়ে মাত্র 3000 টাকা করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন। ধীরে ধীরে তারা মাদ্রাজ, বোম্বাই, হুগলি, কলকাতা প্রভৃতি স্থানে তাদের কুঠি স্থাপন করে। 1658 সালে তারা কাসিমবাজার এবং পরবর্তীতে ঢাকা ও মালদহে কুঠি নির্মাণ করে তাদের শক্তি বৃদ্ধি করতে থাকে। বাংলার সুবেদার শাহজাদা আজিমউদ্দিনের শাসনামলে 1696 থেকে 1698 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানটি, কলকাতা ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করে। 1704 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের ছোট ছোট ভূখণ্ডে ব্যবসা বাণিজ্য করত।
1717 সালে দিল্লির সম্রাট ফররুখশিয়ার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তখন ইংরেজ চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন তাকে সুস্থ করে তোলেন এবং সম্রাট খুশি হয়ে এক ফরমান জারির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে এবং অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার সুবিধা পাওয়ার কারণে প্রায়ই অন্যান্য বিদেশি কোম্পানি ও দেশীয় কোম্পানির সাথে বিরোধ লেগে থাকত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য কোম্পানির মোকাবেলায় তাদের দুর্গগুলোকে সুরক্ষিত রাখার অজুহাতে প্রচুর অস্ত্র মজুত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু অন্যান্য কোম্পানি বা বাণিজ্য সংস্থার সঙ্গেই নয়, বরং তাদের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতাসীন ব্যক্তিবর্গের সাথেও সংঘর্ষে লিপ্ত হয়। তারা ভারতবর্ষের মসনদ দখলের স্বপ্ন দেখে, কিন্তু 1757 সালের পূর্ব পর্যন্ত তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। 1756 সালে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। এতে নবাব পরিবারের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়। সুচতুর ইংরেজরা এই সুযোগ কাজে লাগিয়ে নবাবের কিছু লোভী আত্মীয়স্বজন ও বিশ্বাসঘাতক রাজকর্মচারীদের সাথে হাত মেলায় এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। অবশেষে 1757 সালের 23 জুন একটি প্রহসনমূলক যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরোক্ষভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার ক্ষমতা দখল করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ভারতীয় কাউন্সিল আইন 1861 নিয়ে আলোচনা করব। আমরা আগে জেনেছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো একটি ব্যবসায়ী সংঘ। এদের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক সুবিধা ভোগ করা। প্রাসাদ ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকদের সহায়তায় যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের ক্ষমতা দখল করেছিল, কিন্তু তাদের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে সম্পদ আহরণ করা। ক্ষমতা দখলের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতবাসীর উপর, বিশেষ করে কৃষকদের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছিল। সে সময় ইংরেজদের বিরুদ্ধে ছোট ছোট সংগ্রাম বিদ্রোহ সংঘটিত হয়েছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লোপ পায় এবং ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসনের সূচনা হয়। এই বিপ্লবের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়েই ব্রিটিশ শাসনকে ভারতবর্ষে গ্রহণযোগ্য করে তুলতে হবে। ইংরেজরা তাদের শাসনকে দীর্ঘায়িত ও সুদৃঢ় করার জন্য বিভিন্ন সময় শাসনতান্ত্রিক আইন প্রণয়ন করে। ব্রিটিশরা বুঝতে পেরেছিল ভারতবাসীকে শাসন কাজে সম্পৃক্ত করতে না পারলে এদেশে শাসন ব্যবস্থা পরিচালনা করা সহজ হবে না। মূলত এই উদ্দেশ্যেই ভারতীয় কাউন্সিল আইন 1861 পাশ করা হয়। এই আইনের উল্লেখযোগ্য ধারাসমূহ: গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ। এই আইনে 5 জন সাধারণ সদস্য বিশিষ্ট গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এর মধ্যে 3 জন ভারত সচিব ও 2 জন ব্রিটিশ রাজ কর্তৃক নিযুক্ত হবেন। ব্রিটিশ রাজ কর্তৃক নিযুক্ত 2 জনের মধ্যে একজন হবেন আইন সদস্য
এবং আরেকজন হবেন অর্থ বিষয়ক সদস্য। ভারতীয় সদস্যের অংশগ্রহণ। এই আইনের অন্যতম বৈশিষ্ট্য হল ভারতীয় সদস্যের অংশগ্রহণ। 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনে সর্বপ্রথম আইন প্রণয়ন কাউন্সিলে ভারতীয় সদস্যদের মনোনয়নের ব্যবস্থা রাখা হয়। উচ্চ শ্রেণীর জমিদার, বড় ব্যবসায়ী অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আইন প্রণয়ন কাউন্সিলে মনোনয়নের যোগ্য হিসেবে বিবেচিত হতেন। প্রাদেশিক আইন পরিষদ। 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও বাংলা প্রদেশে আইনসভা গঠনের কথা বলা হয়েছে। এই আইনের মাধ্যমে বোম্বাই ও মাদ্রাজের প্রাদেশিক সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। স্থানীয় স্বায়ত্তশাসন। এই আইনের দ্বারা স্থানীয় স্বায়ত্তশাসনের অগ্রগতি হয়। স্থানীয় পর্যায়ে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে স্থানীয় সংস্থা গঠন করা হয়। এইসব সংস্থার উপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ছিল। ভেটো প্রদানের ক্ষমতা। 1861 সালের আইনে গভর্নর জেনারেলকে ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়। কাউন্সিল কর্তৃক পাশকৃত যে কোনো বিলে গভর্নর জেনারেল ভেটো প্রদান করতে পারতেন। পোর্টফোলিও পদ্ধতি। এই আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য হল পোর্টফোলিও পদ্ধতির প্রবর্তন। এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যরা কেউ অর্থ, কেউ আইন বা কেউ সামরিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন। পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তনের উদ্দেশ্য ছিল শাসন কাজের সুবিধা ও শাসকদের দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষার্থীবৃন্দ, এগুলোই ছিল মূলত 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্বপূর্ণ কতগুলো ধারা। এই আইনের ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে 1861 সালের ভারতীয় কাউন্সিলের মাধ্যমে ভারতবাসীকে ভারতীয় শাসন কাজে আশানুরূপভাবে সম্পৃক্ত করা হয়নি। তবু এই আইনটি ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই আইনই সর্বপ্রথম ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল। এই আইনের মাধ্যমেই ভারতীয়দের আইনসভায় প্রবেশের সুযোগ ঘটে। এই আইনের মাধ্যমে মাদ্রাজ ও বোম্বাই সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়। মূলত এই আইন ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের সূচনা করে। তাই বলা যায় 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন ভারতীয় শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভারতীয় কাউন্সিল আইন 1892 নিয়ে আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার শুরু থেকেই ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। এই জাতীয়তাবাদী চেতনার ফসল হল ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন। 1885 সালে এই রাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং তাদের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সোচ্চার হতে থাকে। তারা 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের সংস্কার, বিশেষ করে আইন প্রণয়ন কাউন্সিলকে সম্প্রসারিত করার অর্থাৎ আরও বেশি সদস্য অন্তর্ভুক্তির দাবি জানায়।
এই দাবির প্রেক্ষিতেই লর্ড ডাফরিনের সুপারিশক্রমে ব্রিটিশ পার্লামেন্ট 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন পাশ করে। এই আইনের কিছু উল্লেখযোগ্য ধারা বা বৈশিষ্ট্য রয়েছে। কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি। এই আইনের মাধ্যমে আইনসভাগুলোতে সদস্য সংখ্যা বৃদ্ধি করার বিধান রাখা হয়। এতে কেন্দ্রীয় আইনসভায় কমপক্ষে 10 জন এবং সর্বাধিক 16 জন অতিরিক্ত সদস্য সংযোজন করার কথা বলা হয়। এসব সদস্যগণ গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন। নির্বাচন নীতির প্রবর্তন। 1892 সালের আইনের মাধ্যমে সর্বপ্রথম নির্বাচন নীতি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদে ন্যূনতম যে 10 জন সদস্য বৃদ্ধির কথা বলা হয়েছে, তার মধ্যে 4 জন প্রাদেশিক আইনসভার বেসরকারি সদস্য দ্বারা, 1 জন কলকাতা বণিক সমিতি দ্বারা এবং বাকি 5 জন পৌরসভা, বিশ্ববিদ্যালয়ের সিনেট ও অন্যান্য বাণিজ্যিক সংস্থার সুপারিশে গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন। আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি। এই আইনের মাধ্যমে আইনসভাগুলোর ক্ষমতা কিছুটা বৃদ্ধি করা হয়। আইনসভার সদস্যরা বাজেট আলোচনায় অংশগ্রহণ এবং ভারতে ব্রিটিশ সরকারের আয় ব্যয়ের ব্যাপারে জানার সুযোগ পায়। প্রদেশসমূহে আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনে প্রদেশগুলোর আইনসভার সদস্য বৃদ্ধি করার বিধান রাখা হয়েছিল। বোম্বাই ও মাদ্রাজের আইনসভায় সর্বনিম্ন 8 জন ও সর্বোচ্চ 20 জন, বাংলা প্রদেশের 20 জন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং অযোধ্যার আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করে 15 জন করার কথা বলা হয়েছিল। আইনসভার শূন্য আসনে নিয়োগদান। আইনসভার শূন্য আসনে নিয়োগদান সংক্রান্ত বিধান এই আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এতে বলা হয়েছে, কোনো সদস্য যদি 2 মাস সভার কার্যক্রমে অনুপস্থিত থাকেন কিংবা পদত্যাগ করেন কিংবা মারা যান, তাহলে সে আসনটি শূন্য ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভায় আসন শূন্য হলে গভর্নর জেনারেল এবং প্রাদেশিক আইন পরিষদে আসন শূন্য হলে গভর্নর সেই শূন্য আসনে নতুন সদস্য নিয়োগ দিতে পারবেন। শিক্ষার্থীবৃন্দ, ভারতীয় কাউন্সিল আইন 1892-এর ধারা বা বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পারব, বস্তুত ভারতীয়দের মনে ইংরেজ শাসনের ব্যাপারে যে অসন্তোষ প্রকাশ পেয়েছে সেটা চাপা দেওয়ার জন্যই ব্রিটিশ সরকার এই আইন প্রণয়ন করেছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে দাবি দেওয়া ছিল সেগুলো এই আইনে পুরোপুরি মানা হয়নি, অর্থাৎ এই আইনের ত্রুটি ও সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা যদি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইনের সঙ্গে তুলনা করি, তাহলে নিঃসন্দেহে বলা যায় এই আইন 1861 সালের আইনের তুলনায় বেশ উন্নত। এই আইনের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। তাই 1892 সালের ভারতীয় কাউন্সিল আইনকে ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা যায়।